আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দাগা 90টা আমার দিতে দেরি হয়ে গেছে। পরশুদিন দিতাম, কিন্তু আমি সকালবেলা পাইছি। হ্যাঁ, তো আজকে আমি ক্লাস শেষ করে ইনশাল্লাহ দাগা 90টা দিয়ে দেবো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? সবাই ক্লাসে আসো। হ্যাঁ, 10 to 15 সেকেন্ড সময় দেওয়া হলো, সবাই আসো। ওকে, সো আচ্ছা, সো আমরা আজকে পেশি টিস্যু নিয়ে শুরু করব। মনে রাখবা, অস্থির পরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে। পেশি টিস্যু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অস্থির পরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পেশি টিস্যু থেকে। ঠিক আছে, তো এবার আমরা চলে আসি পেশি কোষকে কি বলে। এটা একটা প্রশ্ন, এখানে আমি প্রশ্ন লিখে রাখছি এবং এগুলো আমরা সলভ করব। পেশি, পেশি মানে কিন্তু মাসল। আর তোমরা জানো মাসল থেকে মায়ো কথাটা আসছে। কোষ, কোষ মানে হচ্ছে সাইট। তাহলে বলো তো পেশি কোষকে কি বলে? মায়ো সাইট। ওকে, মায়োসাইট উৎপন্ন হয় কোথা থেকে? দেখো, হেয়ার ইজ সাইট। তাহলে তোমরা বলো তো, ব্লাস্ট থেকে সাইট উৎপন্ন হয় না সাইট থেকে ব্লাস্ট উৎপন্ন হয়? বলো বলো তো। মায়োব্লাস্ট থেকে মায়োসাইট উৎপন্ন হয়। অপশনের মধ্যে যদি থাকে মায়োসাইট কোথা থেকে আসে, তোমরা বলো মায়োব্লাস্ট থেকে আসে। এটা বাচ্চা পেশিকোষ, ওটা হচ্ছে বয়স্ক পেশিকোষ, পরিণত পেশিকোষ। আচ্ছা, পেশিকোষের আবরণের নাম কি? পেশিকোষের আবরণের নাম হচ্ছে, দেখো, সার্কোলেমা। অনেকের এটা মনে থাকবে না, তো আমি এখানে একটু বলে রাখি। সার্কো শব্দের অর্থও কিন্তু পেশি। সার্কো শব্দের অর্থ পেশি। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো মায়ো মানেও পেশি, সার্কো মানেও পেশি। এবার দেখো, পেশিকোষের আবরণের নাম হচ্ছে সার্কোলেমা। সার্কো মানে পেশি আমরা শিখলাম, আর লেমা মানে তোমরা তো জানো, লেমা মানে হচ্ছে লেয়ার, পাতলা লেয়ার। যে কোনো আবরণ কি অনেক পাতলা হয় না? তোমরা কি জানো আবরণের নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন? বলো তো এটা কারা জানো? যে কোনো কোষের আবরণের নাম প্লাজমা মেমব্রেন। তোমরা কি ওই চ্যাপ্টারে কখনো দেখছো এটার আরেক নাম ছিল প্লাজমা লেমা? এই শব্দটা কি দেখছো? প্লাজমা লেমা। তাইলে এবার আমাকে বলো তো, সার্কো মানে পেশি, তাহলে পেশির আবরণের নাম হচ্ছে সার্কোমেমব্রেন। তো সার্কোমেমব্রেন না বলে আমরা তাহলে কি বলতে পারি? সার্কোলেমা বলতে পারি। ওকে, আচ্ছা, এবার চলে আসি পেশি কোষের সাইটোপ্লাজমের নাম কি? খুবই সিম্পল। আবরণের নাম যদি সার্কোলেমা হয়, তাহলে সাইটোপ্লাজমের নাম হচ্ছে সার্কো। সার্কো মানে পেশি, তাহলে পেশি, পেশির সাইটোপ্লাজম। তাহলে অনলি প্লাজম কথাটা আমরা এখানে অ্যাড করে দেব। অনলি প্লাজম কথাটা আমরা এখানে অ্যাড করে দেব। ডান, খুবই সহজ। এবার চলে আসি পেশি কোষের মায়োফাইব্রিলগুলোর নাম কি? পেশি কোষের মায়োফাইব্রিলগুলোর নাম কি? ইউনো, অ্যাক্টিন ও মায়োসিন। তোমরা এগুলোর আগে নাম শুনছো না? অ্যাক্টিন, মায়োসিন। ওকে, অ্যাক্টিন মানে সুতা, মায়োসিন হচ্ছে পেশির সুতা। ঠিক কিনা তোমরা দেখো তো, ফাইব্রিল মানে সুতা না? তাহলে অ্যাক্টিন মানেও কি সুতা হচ্ছে কিনা? যখনই বলবে পেশি কোষের মায়োফাইব্রিল, তখন তুমি শব্দের দিকে তাকাবা। ফাইব্রিল মানে হচ্ছে ফাইবার, ফাইবার মানে সুতা, অ্যাক্টিন মানে সুতা। ওকে, শেষ।
পেশি তন্তুকে একত্রে কি বলে? আচ্ছা, এইটা একটু কমপ্লিকেটেড। পেশি তন্তুকে একত্রে কি বলা হয়? আমরা নিচের দিকটাতে চলে আসি। পেশি কলা কোথা থেকে উৎপন্ন হয়? হিয়ার ইজ মেজোডার্ম। তোমাদের তো মনে আছে, মেডিকেলে যারা পরীক্ষা দিবা এবং ভার্সিটির যারা মনে রাখার দরকার বোধ করো তাদেরকে আমি বলতেছি, মেজোডার্ম থেকে কি কি আসে এইভাবে মনে রাখবা। মেজোডার্মে পেরেক সংযোজন, পেরেক সংযোজন। ওকে, তাহলে আমি একটু ব্যাখ্যা করতেছি। দেখো, পথে পেশি, মেজোডার্ম থেকে পেশি আসে, চ্যাপ্টার শুরুর আগে আমরা শিখছি, তাই না? অস্থি, পেশি, টেন্ডন, লিগামেন্ট সবগুলো মেজোডার্ম থেকে আসে। আচ্ছা, র থেকে হচ্ছে রেশন অঙ্গ। বলো তো কিডনি কোথা থেকে আসে? বৃক্ক কোথা থেকে আসে? এ প্রশ্নের উত্তর দিতে পারবো না? রেশন অঙ্গ হচ্ছে বৃক্ক, তাহলে বৃক্ক আসে কোথা থেকে? মেজোডার্ম থেকে। এবার চলে আসে ক, কঙ্কাল তন্ত্র। তোমরা তো জানো কঙ্কাল তন্ত্রে কি কি উপাদান আছে? অস্থি, তরুণাস্থি, গত দিনের ক্লাসে শিখিয়েছি, টেন্ডন, লিগামেন্ট। যে কোনো একটা যদি পরীক্ষায় দিয়ে দেয় যে এটি কোথা থেকে আসে, উত্তর কি? লিগামেন্ট। বলো উত্তর কি? সেম। আচ্ছা, এবার চলে আসি আমরা সংযোগী টিস্যু বা সংযোগী কলা। তোমরা আমাকে বলো তো সংযোগী কলা বলতে কি বলতেছে? অস্থিকে বোঝাচ্ছে না, তরুণাস্থিকে বোঝাচ্ছে না, টেন্ডন তো কানেকশন করে, লিগামেন্টও কানেকশন করে, এগুলাকে বোঝাচ্ছে কিনা? সেম জিনিস ঘুরে ফিরে। এবার দেখো, জোতে হচ্ছে যোজক কলা। সরি সরি সরি, একটু একটু সময় নিচ্ছি আমি। সংতে হচ্ছে সংবহনতন্ত্র, সংবহনতন্ত্র। ঠিক আছে, তাহলে আমরা লিখব একটা হলো রক্ত সংবহনতন্ত্র আর একটা হলো লসিকা সংবহনতন্ত্র। ওকে, রক্ত মানে হচ্ছে রক্তকণিকা, ঠিক আছে। সংতে হচ্ছে সংবহনতন্ত্র, পেরেক সংযোজন, যোধে হচ্ছে যোজক কলা। তোমরা আমারে বলো উপরে যত কিছু দেখলা সব কিছুই কি যোজক কলা কি না? উপরে যা যা দেখলা সবই যোজক কলা কি না? ইয়েস। এবার চলে আসি জন থেকে। জ থেকে আমরা বলতে পারি জনন অঙ্গ। বলো তো জরায়ু কোথা থেকে আসে? বলো তো জরায়ু কোথা থেকে আসে? জরায়ু একটি জনন অঙ্গ। বলো তো ডিম্বাশয় শুক্রাশয় কোথা থেকে আসে? ডান। ওকে, তো তোমাদের কি এটা মনে থাকবে? যদি এটা মনে থাকে তাহলে আমার মনে হচ্ছে আমরা আগের এটাতে প্রসিড করি। সো আমরা শিখলাম যে পেশি কলা আসে মেজোডার্ম থেকে, এবং মেজোডার্ম থেকে কি কি আসে আমরা সব শিখে ফেলছি। আচ্ছা, আমাদের এখন টেনশন শেষ। এখন শুধু আমরা দেখছো অ্যাক্টোডার্ম থেকে কিছু পেশি আসে যেগুলা আমাদের তাহলে জানতে হবে। অ্যাক্টোডার্মাল পেশি। ওকে, এই যে দেখো, মনে রাখবা চোখ আসে অ্যাক্টোডার্ম থেকে। চোখের পিউপিলের চারপাশে দ্যাট ইজ কল আইরিশ পেশি, আইরিশ পেশি। পিউপিল আসলে একটা ফাঁকা জায়গা, পিউপিল কোনো পেশি না, বাট পিউপিলের চারপাশে যে পেশি থাকে তার নাম আইরিশ পেশি। ওকে, এই যে দেখাচ্ছি আমি, দেখো দিস ইজ পিউপিল, এই ছিদ্রটা। বাট এইটার চারপাশে যে পেশিগুলো থাকে আমাদের চোখেই ভাবে দেখো, বুঝতে পারছো? দিস পেশি আর অ্যাক্টোডার্মাল ইন অরিজিন। ওকে, তাহলে চোখের পেশিগুলো, চোখ যেহেতু অ্যাক্টোডার্ম থেকে আসে তাহলে চোখের ভেতরের পেশিগুলো আসবে অ্যাক্টোডার্ম থেকে। স্তনগ্রন্থি এবং ঘর্মগ্রন্থি, মনে রাখবা
ঘর্মগ্রন্থি থেকে ঘাম যদি বের হইতে চায়, কিংবা এই যে আমাদের লোমগুলো দাঁড়ায় যায় না মাঝে মাঝে শীতে, এই লোমগুলোর নিচে কিন্তু খুব ছোট ছোট পেশি আছে, বুঝতে পারছো? ইরেক্টর পিলি, ওরা লোমগুলোকে ইরেক্টেড করে, ইরেক্টর পিলি। মেবি আমি ভুলও করতে পারি, বাট এটা তো পড়তে হবে না, বাট জাস্ট বলতেছি যে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, এখানে কিছু পেশি আছে। সো যাই হোক না কেন, ঘর্মগ্রন্থিতে পেশি। তারপরে দেখো তোমার ত্বক যেহেতু একটোডার্ম থেকে আসছে, তাহলে এর ভেতর যে ঘামের গ্রন্থির যে পেশিগুলো রয়েছে সেগুলোও একটোডার্ম থেকে আসবে। লজিক্যাল হইলো কথাটা সুমি ভাই? কোনো কারণে কি মনে হইতেছে যে কথাটা আমি ভুল বললাম, কিংবা কোনো কারণে তোমার মনে হইতেছে আরে না মিলতেছে তো, না মিলতেছে না, এমন ফিল হইতেছে? আচ্ছা, এবার দেখো স্তনগ্রন্থি। মনে রাখবা স্তনগ্রন্থিও কিন্তু ত্বকের থেকে আসে। অ্যাকচুয়ালি ঘাম গ্রন্থির আরেকটা রূপ হলো স্তনগ্রন্থি। যে যে গ্রন্থি থেকে ঘাম হয় সেই গ্রন্থিটা স্রেফ মডিফাইড হয়, মডিফাইড হয়ে মিল্ক ইজেকশন করে, দুগ্ধ নিঃসরণ করে, মিল্ক প্রোডাকশন করে। সো ঘাম গ্রন্থি থাকে ত্বকে, ত্বক যেহেতু একটোডার্ম, ঘাম গ্রন্থিও একটোডার্ম। স্তন গ্রন্থি থাকে ত্বকে, তাহলে স্তন গ্রন্থি যেহেতু মডিফাইড সোয়েট গ্ল্যান্ড বা হচ্ছে মডিফাইড ঘর্মগ্রন্থি, রূপান্তরিত ঘর্মগ্রন্থি, তাহলে ঘাম গ্রন্থি স্তন গ্রন্থি সেম, তাহলে দুইটাই একটোডার্ম। পিউপিল থাকে চোখে, চোখ আসে একটোডার্ম থেকে, চোখ ব্রেন একটোডার্ম থেকে আসে। তাহলে তোমরা আমাকে বলো, তোমরা বুঝছো কিনা? বলো বলো বুঝছো কিনা? শুধু একটু বইটা লাগবে আমার, তোমরা একটু লাইনে থাকো, এত হতাশ হইও না। বলো তোমাদের পড়ালেখার খবর কি? আচ্ছা, একটিন এবং মায়োসিনকে একসাথে বলতো সার্কোমিয়ার। ওকে, সার্কোমিয়ার। আপনার বদৌলতে প্লান্ট ফিজিওলজি পড়তেছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। সৃষ্টিকর্তা আমাকে ওসিলা হওয়ার সুযোগ দিয়েছে, তোমাদের পড়ানোর সুযোগ দিয়েছে। আই এম সো মাচ হ্যাপি। আমি তোমাদের সবাইকে দেখতে চাই গ্র্যান্ড সেলিব্রেশনের সময়। তোমাদের তোমাদের সাথে যেন আমার ফার্স্ট দেখা হয়, তোমাদের স্বপ্ন পূরণ করে যেন তোমরা আসতে পারো। ওকে, তোমাদের জন্য আমি এইটা দোয়া করি। আই হ্যাভ ট্রাইড মোস্ট। ওকে, সো হেয়ার ইজ মেসোডাম। মেসোডাম শেষ। এবার আসি আমরা পেশি টিস্যুর ধর্ম। ধর্ম থেকে প্রশ্ন হইতে পারে, এই যে আমার পেশিটা আছে না এখানে, এটা কি ধর্ম? যেমন আমি যদি একে উদ্দীপনা দেই সে সংকুচিত হয়, তাই না? 2 নম্বর হচ্ছে আমি যে কারেন্ট দেই সে কারেন্টটা পরিবহন করে। আবার যদি বেশি কাজ করায় সে টায়ার্ড হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে যায়, তাই না সুই ভাই? আবার দেখো আমি যে ঘুমায়ও থাকি পেশিগুলো একেবারে থল থলে থাকে না, তারপর মানে একটু হার্ড আছেই। সো দ্যাট ইজ কল্ড টোনিসিটি। একটু পরে আমরা দেখব, ঠিক আছে? সুই ভাই দেখেন পেশি কি, তোমরা দেখো না পেশিকে তুমি, এই যে এটা হচ্ছে পেশি, এটা হচ্ছে কি অবস্থায়? এটা হচ্ছে সাধারণ অবস্থা। বাট তুমি যখন একে উদ্দীপনা দিবা এটা এরকম হয়, উত্তেজিত অবস্থায় আর কি। আবার তুমি যখন উত্তেজনা ওখান থেকে বাইর করে নিবা, কারেন্ট তুমি টেনে নিবা, ও আবার আগের জায়গায় চলে যায়। তাহলে তোমরা বলো তো এই দুইটা অবস্থা সব সময় কি? সাধারণ অবস্থা সে ফ্ল্যাসিড অবস্থায় আছে, মানে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, পেশিটা নরম অবস্থায় আছে। উদ্দীপনা দিচ্ছ পেশিগুলো টান টান হয়ে গেছে, পেশি সংকুচিত হয়ে গেছে। উত্তেজনা তুলে ফেলছো, সে আবার আগের অবস্থায় ফিরে আসছে। তোমরা কি বুঝছো জিনিসটা? দ্যাট ইজ কল্ড স্থিতিস্থাপকতা। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো তো, উদ্দীপনা দেওয়ার সাথে সাথে পেশি সংকুচিত হলো না প্রসারিত হলো? এইটা বলো আমাকে। এটা যদি বলতে পারো তাহলে তুমি মহাজ্ঞানী। বলো, উদ্দীপনা দেওয়ার সাথে সাথে সংকুচিত হলো। এবার তোমরা আমাকে বলো যে পেশি
সংকুচিত হয় নাকি প্রসারিত হয়, এটা বলো আমাকে। পেশি সংকুচিত হয় নাকি প্রসারিত হয়? মনে রাখবা, পেশি শুধুই সংকুচিত হয়, পেশি শুধুই সংকুচিত হয়। প্রসারিত বলে কিন্তু কোনো কথা নাই, শিথিল বলে এটাকে, রিল্যাক্সেশন বলা হয়। যে আমি ছোট হয়ে গেলাম এখন পেশি টান টান অবস্থায়, উদ্দীপনা দেওয়ার পর উদ্দীপনা তুলে নিলাম, আগের অবস্থায় ফিরে গেলাম। পেশিকে উদ্দীপনা দিবা, পেশি এত বড় হবে? জীবনও না। আগে এতটুকু ছিল, উদ্দীপনা দিছে এতটুকু হয়েছে, উদ্দীপনা তুলে নিয়েছে আবার এতটুকু হয়েছে। প্রসারণ কই হইল? প্রসারণ হয়েছে? হয় নাই। তো এই জিনিসটা ভুল করা যাবে না। উত্তেজিতা তার মানে পেশিকে যদি তুমি উত্তেজনা দাও, তাহলে পেশি কি হবে সুই ভাই? সংকুচিত হবে। উত্তেজনা তুলে নিলে আগের অবস্থায় ফিরে যাবে। যাই হোক, উত্তেজনা দিলে সংকুচিত হবে, দ্যাট ইজ কল্ড উত্তেজিতা, এক্সাইটেবিলিটি, এক্সাইটেশনের এবিলিটি। পেশি টান বা টনিসিটি একটু খেয়াল করেন, পেশি কিন্তু থলথলে হয় না, স্বাভাবিক অবস্থাতেও থলথলে নয়, ইভেন স্বাভাবিক অবস্থাতেও একটু হলেও সে টান টান অবস্থায় থাকে, দ্যাট ইজ কল্ড টনিসিটি। তোমাদের একটু আমি বলি, তোমরা কি তোমাদের বাসায় কখনো দেখছো যে তোমাদের দাদা দাদি স্ট্রোক করছে কিংবা প্যারালাইজড হয়ে গেছে? হাত পায়ের পেশির পর কোনো নিয়ন্ত্রণ নাই, এখানকার পেশির উপর নিয়ন্ত্রণ নাই, এবং এই পেশিগুলো মনে হয় ঝুলে আছে, মনে হয় থল থলে হয়ে আছে, স্থল থলে হয়ে আছে, রাইট? তোমরা কি এই জিনিসটা কোনো দেখছো? এই জিনিসটা কোনো ফিল করছো যে এই মানুষটার শরীরের মাংসপেশিগুলো নিয়ন্ত্রণ নাই, কিন্তু মাংসপেশিগুলো এরকম থল থলে হয়ে আছে কেন? কারণ তারা স্বাভাবিক না, কোনো নিয়ন্ত্রণ নাই। তাইলে এবার আমাকে বলো, একটা স্বাভাবিক পেশি হলেও একটু টান টান থাকবে কিনা? বলো আমাকে, একটু টান টান থাকবে কিনা? ইয়েস, একটু টান টান থাকবে, দ্যাট ইজ কল্ড টনিসিটি বা পেশি টান। তারপর চলে আসছে ভাই অবসাদ। পেশি খুব বেশি কাজ করলে অবসাদগ্রস্ত হয়, এটা তো তোমাকে ব্যাখ্যা করতে হবে না। খেয়াল করে দেখো, আমাদের হার্টের পেশিগুলার ডিফারেন্ট, যেটা আমরা লাস্টেরটা দ্বারা কথা বলবো। পেশিকে তুমি যদি বেশি কাজ করে নাও, পেশি টায়ার্ড হয় না? তোমরা বলো তো আমাকে, একতলা সিঁড়ি ওঠার সময় যতটা পেশিটা ঠিক থাকে, 10 তলা সিঁড়ি ওঠার সময় তোমার পেশির অবস্থা কি হয়ে যায় বলো তো? ইভেন তুমি খাও, ইভেন তুমি যত ইচ্ছা পুষ্টি দাও তোমার পেশিকে, তুমি আমাকে বলো তোমার পেশিগুলো কাজ করতে চায়? চায় না। দিস ইজ কল্ড ফেটিগ। এটা হচ্ছে অবসাদগ্রস্ততা, পেশি ক্লান্ত হয়। বুঝতে পারছো? ওকে। পরিবাহিতা, ইলেকট্রিসিটি দিবা, পরিবহন হবে। তার সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে হৃদপেশি। উদাহরণ কি বলতো? হৃদপেশি। একটু চিন্তা করো, হৃদপেশিতে এইরকম পেশি আছে, পরের এরকম পেশি আছে, পরের পেশি আছে, পরের পেশি আছে। খেয়াল করে দেখো, যেটা হয় হৃদপেশিতে, ইলেকট্রিসিটি তুমি যদি এখানে দাও, ইলেকট্রিসিটি থেকে এটাতে যায়, এটা থেকে এটাতে যায়, এটা থেকে এটা, মানে সে একসাথে সবগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে পুরো হার্টটা একসাথে কাজ করে। তাহলে বলো তো আমাকে, কন্ডাকশন হচ্ছে কিনা? তোমরা আমাকে বলো, কন্ডাকশন হচ্ছে কিনা পুরো হার্ট জুড়ে পেশিতে? একটু ইলেকট্রিসিটি সব জায়গায় ছড়িয়ে গেছে। সো দিস ইজ কল কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা। খুবই সিম্পল। এবার চলে আসে নিঃসার কাল, রিফ্র্যাক্টরি পিরিয়ড। ওকে, দেখো রিফ্র্যাক্টরি কথাটার মধ্যে ফ্র্যাকশন কথাটা আছে। ফ্র্যাকশন শব্দ হচ্ছে ক্ষণকাল। কি? ক্ষণকাল ধরা যাক। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ফ্র্যাকশন মানে তাহলে ক্ষণকাল। তাহলে আমাকে বলো তো, আমার হাতটা কি এরকম? দেখো, আমার হাতটা কি এরকম করে সুই ভাই? আমার হাতটা সংকুচন করে প্রসারণ করে, খেয়াল করে দেখো। এই যে দেখো, সংকোচন সাডেন করে, কিন্তু প্রসারণ হতে কিন্তু বেশি সময় লাগে। দেখছো হার্টটা প্রসারণ হচ্ছে, হার্ট কি হচ্ছে? প্রসারণ হচ্ছে। এই যে প্রসারণের সময়টাতে কি হার্টে কোনো উদ্দীপনা আছে সুই ভাই? কোনো উদ্দীপনা নাই কিন্তু, কারণ উদ্দীপনা থাকলে তো প্রসারণ সংকোচন করতো। এই যে দেখেন, প্রসারণের সময়টাতে যথেষ্ট পরিমাণ সময় পায়। কি পায়? সময় পায়, পরের বার যেন সংকোচন করার আগে আমি নিজেকে প্রিপেয়ার করতে পারি। বুঝতে পারছেন সুই ভাই? তো এই যে মাঝখানে যে সময়টা নিচ্ছে, একটু খেয়াল করো। হার্ট সংকোচন করলো, এই জায়গায় দেখো দীর্ঘ সময় কি হচ্ছে? প্রসারিত, মানে কোনো উত্তেজনা নাই, স্বাভাবিক হচ্ছে।
আবার দেখেন সংকোচন করছে, আবার দেখুন এরকম। তাহলে তুমি আমাকে বলো তো, একটা সিঁড়ি গেলা 2 মিনিট রেস্ট নিলা, পরের সিঁড়ি গেলা আরো 2 মিনিট রেস্ট নিলা, তুমি কি ধীরে ধীরে একদিন চাঁদে পৌঁছে যাবা না? তুমি আমাকে বলো, অক্সিজেন এবং খাবার যদি সাপ্লাই থাকে, চাঁদে পৌঁছে যাবা কিনা? কোনো টায়ার্ডনেস কাজ করো তোমার উপরে? তুমি বলো তো, 10 দিন ধরে তুমি যদি ওই সিঁড়িটা চড়তা 10 তলা, তোমার পেশি টায়ার্ড হতো? তোমার পেশি টায়ার্ড হতো না। সো একটু খেয়াল করো, দুইটা সংকোচন, সংকোচন এবং সংকোচনের মাঝখানের এই সময়টার নামই হচ্ছে নিঃশ্বাস কাল। অষাঢ় হয়ে থাকে নিঃশ্বাস কাল, রিফ্রাক্টরি পিরিয়ড। সংকোচন সংকোচন সংকোচনের মাঝখানের সময়গুলোকে বলে নিঃশ্বাস কাল। এই সময় পেশি কি করে জানো? নিজের বর্জ্য পদার্থগুলোকে ঠিক করে ফেলে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিডগুলোকে ঠিক করে আবার হচ্ছে ক্লিন করে আবার নতুন করে সংকোচন করে। তোমরা আমাকে বলো, যে পেশির নিঃশ্বাসকাল যত বেশি, সেই পেশি তত কম ক্লান্ত হবে কিনা? তাদের রেস্টিং ফেজটা যত বেশি, তাদের ক্লান্তি কম কিনা? ইয়েস। তাহলে এবার বলো আমাকে, এগুলোর নাম হচ্ছে কঙ্কাল পেশি, কারণ এগুলো কঙ্কালের সাথে বা বোনসের সাথে লেগে থাকে। এগুলোর নাম কঙ্কাল পেশি, কারণ এগুলো বোনস বা হাড্ডির সাথে লেগে থাকে। আমার ফুসফুসটা বলো, আমার হচ্ছে পরিপাক নালীর পেশি বলো, কিংবা আমার হচ্ছে কিডনির পেশি বলো, এই যে পেশিগুলো আছে, এই পেশিগুলোর নাম হচ্ছে অন্তর্যন্ত্র পেশি, মানে ভেতরের যন্ত্রে থাকে এগুলা, বা ভিসেরাল পেশি, ভেতরে থাকে যেগুলো। আরেকটা পেশি হচ্ছে হৃদপেশি। তোমরা আমাকে বলো, কোন পেশিটা কখনো ক্লান্ত হয় না, তার মানে তার নিঃশ্বাসকাল সবচেয়ে বেশি? বলো কার? দেখছো, পারছো? তাহলে বলো তো, হৃৎপিণ্ডকে অনন্তকাল ধরে বিট করতে পারবে কিনা? যদি এজিং প্রসেস থেমে যেত, কোনো প্রবলেম হইতো আমাদের? বলো আমাকে, কোনো প্রবলেম হইতো না। তাহলে আমরা যদি বলি নিজেদের যে আমরা অবিনশ্বর হইতে চাই, হাজার হাজার বছর বেঁচে থাকতে চাই, হৃৎপিণ্ড বলবো আই এম রেডি, তাই না? হৃৎপিণ্ড সবার আগে বলবে, তোমার যত পেশি আছে সবার আগে আমি রেডি, কারণ আমি তো রেস্ট নিতে পারি, আমার তো কোনো প্রবলেম নেই। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আমাদের পেশির কিছু ধর্ম: স্থিতিস্থাপক, উত্তেজিতা এক্সাইটেবিলিটি, পেশিটান বা টনিসিটি, অবসাদ বা ফেডিক, পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি, নিঃশ্বাসকাল, যে সময় অসাড় থাকে, নিজেকে ঠিক করে নেয়, রিসেটেল করে, দ্যাট ইজ কল্ড রিফ্র্যাক্টরি পিরিয়ড বা নিঃশ্বাসকাল। হৃদপেশির নিঃশ্বাসকাল সবচেয়ে বেশি, এই জন্য সবচেয়ে কম ক্লান্ত হয় না। আর এই পেশিগুলোর কিন্তু নিঃশ্বাসকাল সবচেয়ে কম, এই জন্য এরা ক্লান্ত হয়। তোমাদের জন্য দারুণ একটা জিনিস আমি আজকে দেখা দিচ্ছি, ফার্স্ট টাইম। স্যার, পায়ে যখন ঝিরঝির করে তখন পেশি দেখি হয়। তুমি এডমিশনের স্টুডেন্ট, তোমার তো এখন বাপ মায়ের নাম ভুলে যাওয়ার কথা, তো প্রশ্ন করারই কথা না। আচ্ছা দেখো, তোমরা আমাকে এই যে ছবিটা একটু দেখো তোমরা, সবার বাইরে আছে এপিমাইসিয়াম। হ্যাঁ, আমরা এক কাজ করি, বাইরের দিকে আমরা এপিমাইসিয়াম দিলাম, ওকে। তারপর আছে হচ্ছে পেরিমাইসিয়াম, এপিমাইসিয়ামের ভেতর আছে পেরিমাইসিয়াম। তারপরে রয়েছে কিছু ভাই অ্যান্ডোমাইসিয়াম। তাহলে এপি মনে রাখবে, এপি মানে কি? এপি মানে হচ্ছে বাইরে, পেরি মানে হচ্ছে চারপাশে, আর অ্যান্ডো মানে হচ্ছে ভেতরে। তাহলে এবার আমরা দেখি যে কোনগুলা ঠিক কোন জায়গায় আছে। এটা একটা মাংস, বলো তো এটা কি? এটা মাংস না, এগুলো কেটে 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 তো আমরা খাই, রাইট? তাহলে এবার বলো আমাকে, প্রতিটি পেশিতন্তু তাহলে আমরা এটার ভেতরে যাই ধীরে ধীরে। সুই দেখেন, একটা আবরণ দিছি, আবরণের ভেতরে অনেকগুলো বান্ডল আছে না সুই ভাই? এগুলো আমরা আরো ভেতরে যদি চলে যাই, প্রত্যেকটা বান্ডলে দেখেন পেশিতন্তু রয়েছে। কি রয়েছে? পেশিতন্তু রয়েছে, হেয়ার ইজ পেশিতন্তু, এই যে এগুলো, ঠিক আছে ভাই? ওকে, এই যে দেখেন অনেকগুলো অ্যাক্টিন মায়োসিন নিয়ে একটা পেশিতন্তু, এই যে নিউক্লিয়াস। সো ইটস এ পেশি কোষও বলা যেতে পারে। তোমরা আমাকে বলো তো, পেশি কোষ কেন বিভাজিত হয় না? এবার বুঝছো কিনা? এর এই যে নিউক্লিয়াস, আর এই দেখো ভেতরে একটা কোষের ভেতরে দেখো কত তার,
কারেন্টের তার। তুমি বলো এটা এই যে সেল ডিভিশনে যাওয়া সম্ভবের, এই সেল ডিভিশনে যাওয়া সম্ভব না কিন্তু, রাইট? হ্যাঁ। সো প্রিয় স্টুডেন্ট, দিস ইজ পেশিতন্তু। আমরা এখন এক এক করে চলে আসি। প্রতিটি পেশিতন্তু কোন আবরণে আবৃত থাকে? দেখো এই যে ভেতরে আছে না, এই যে একটা বাইর করছে, দিস ইজ পেশিতন্তু। তাহলে একবারে ভেতরে বলো তো, দিস ইজ অ্যান্ডোমাইসিয়াম। বাইরে এইভাবে মনে রাখবা, ইপিই, এপি বাইরে, অ্যান্ডো ভেতরে, তাহলে মাঝখানে পেরি। তাহলে পেশিতন্তুটা কি? অ্যান্ডোমাইসিয়াম। তাহলে অনেকগুলো পেশিতন্তু একসাথে হয়ে যায়, দেখো এই আবরণটা আবার ক্রিয়েট হয়ে গেছে। আগে এর আবরণটার কথা বলছি, এবার এর আবরণের কথা বলছি। কি হবে সুই ভাই? পেরিমাইসিয়াম। কারণ পেশিতন্তু 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 বলে একটা গুচ্ছ তৈরি করছে। সো একটা গুচ্ছ বা ফেসিকুলাস বলা হয় এটাকে। তোমরা কি, তোমাদের কি ভাস্কুলার বান্ডলের সময় আমি ফেসিকুলার টিস্যু বলছিলাম কিনা বলো তো? ভাস্কুলার বান্ডল পড়ানোর সময় আমি ফেসিকুলাসের কথা বলেছিলাম কিনা? হ্যাঁ বলেছিলাম। তাহলে আমরা আরেকবার দেখি, দেখো পেশিতন্তু এইটা, তার আবরণের নাম হচ্ছে অ্যান্ডোমাইসিয়াম। পেশিতন্তুগুলো মিলে একটা বান্ডল ক্রিয়েট হচ্ছে, সো দ্যাট ইজ কল্ড ফেসিকুলাস, রাইট? ফেসিকুলাসটা তাহলে একটা আবরণ রয়েছে, রাইট? দ্যাট ইজ কল্ড পেরিমাইসিয়াম। ফেসিকুলাস 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 ফেসিকুলাস, দেন আরেকটা আবরণ, দ্যাট ইজ এপিমাইসিয়াম। ঠিক আছে? তাহলে এই যে দেখো অনেকগুলো ফেসিকুলাস বান্ডলের আবরণ। দিস ইজ ফেসিকুলাস ফেসিকুলাস ফেসিকুলাস, দ্যাট ইজ আবরণ একবার বাইরে। সো ডেফিনেটলি দিস ইজ এপিমাইসিয়াম, দিস ইজ পেরিমাইসিয়াম। তোমরা বলো তো বুঝছো কি না? তাহলে তোমরা আমাকে বলো, তোমাদের আমি একটা ছবি দিই, তোমরা দেখি পারো কি না। সো পরীক্ষায় আসবে এটা, হ্যাঁ, এটা একটা আবরণ। ঠিক আছে ভাই? ওকে, আমি একটা জিনিস আর্ট করলাম। আমি প্রথমে শুধু একটা হিন্টস দিব তোমাদের। এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পেশি তন্তু। পেশি তন্তু। তাহলে তোমরা আমাকে বলো তো, এই পেশি তন্তুগুলোর আবরণের নাম কি? দ্যাট ইজ এ। পেশি তন্তুগুলো মিলে যেটা তৈরি করেছে, এইটার আবরণের নাম কি? দ্যাট ইজ বি। এবং সবগুলো এই রকমের আবরণের নাম কি? বলো। বলো তো। এবার তোমরা আমাকে বলো যে ভেতরে যেহেতু আছে, সো দিস ইজ অ্যান্ডোমাইসিয়াম। ভাই আপনার তো ট্রিক থেকে আমরা বুঝছি। তারপরে যেটা আছে, দিস ইজ পেরিমাইসিয়াম, এটাও আমরা বুঝছি। একবারে বাইরে যেটা আছে সেটা আছে এপিমাইসিয়াম, এটাও আমরা বুঝছি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে এগুলোর নাম কি? তোমাদের বলতে হবে কিন্তু এই যে এটার নাম কি। 2 নম্বর হচ্ছে এইটাকে কি বলে, আর পুরোটাকে কি বলে? পুরোটাকে কি বলে? নাও এ, বি এন্ড সি। কোনটা ফেসিকুলাস, কোনটা পেশিতন্তু এবং কোনটা মাংস বলে? বলো। একটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পাবো, মানে পরীক্ষায় একটা আমরা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে করতে পারবো ইনশাল্লাহ, পরীক্ষায় আসবে। দেখি ফেসবুকবাসীরা কি করছে। যাক, বাচ্চা কাচ্চারা ধীরে ধীরে ক্লাস করা বন্ধ করে দিতেছে, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ গুড। ক্লাসে যা পাবা, আমি তো বারবারই বলি, তোমরা যারা ক্লাস করতেছো শুই না রাখো, ক্লাসে যা পাবা সারাদিন পড়াও তা করতে পারবে না। 2 বছরে পারো নাই, এখনো পারবে না। সো ক্লাস করতে হবে, ক্লাস খুবই জরুরি। আমি হুদাই খেতাল করলাম এখানে,
পরীক্ষার মধ্যে দেখবা যখন মনে পড়বে তখন আমার কথা মনে পড়বে, আরে রাজীব ভাই এটা এত সময় নিছিল এখানে, গালি গালাজও করছিল, রাজীব ভাই খেপে গেছিল এখানে, মনে থাকবে কিনা? হ্যাঁ, মেমোরি যেভাবে ক্রিয়েট হয়, কারে কি বলছে এটা মনে নাই, কেউ একটা চড় মারছে এটা মনে আছে। ওকে, সো সবচেয়ে কঠিন টার্মটা এখানে, কারণ এরপর আর কোনো টার্ম নাই, আমাদের পড়া কিন্তু শেষের দিকে চলে আসছে। ওকে, এই যে দেখো আমি তোমার স্লাইড দেখাই, আসলে নাই, দেখছ এখানে 3-4টা প্রশ্নের উত্তর পাবা। আচ্ছা এটা কিছু না, এটা স্লাইড বেশি হয়ে গেছে, এটা ডিলিট করে দেই তাহলে খুশি লাগবে, তাই না সুই? আচ্ছা এই যে দেখো 1টা 2টা 3টা স্লাইড হলে পড়া শেষ, দেখছো? সো আমরা 3টার একটা শুরু করলাম। আচ্ছা অস্থি তরুণাস্থিটা শুধু বাকি রয়েছে, ওটা আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, চিন্তা করো না। দেখো আমাদের পড়তে হবে রৈখিক পেশি, ঐচ্ছিক পেশি, মসৃণ পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি পার্থক্য। ওকে, সো হেয়ার ইজ হৃৎপেশি, এটা তো বুঝছো, ঠিক আছে? তোমরা শুধু মনে করো যে এটা হৃৎপেশি, না বুঝছি। ঐচ্ছিক পেশি বলতে বোঝাচ্ছে কঙ্কাল পেশিগুলা। ওকে, এই যে এখানে যে পেশিগুলো রয়েছে দিজ আর কঙ্কাল পেশি। ওকে সুই ভাই, হাড্ডির মধ্যে থাকে। তো এই পেশিগুলো আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, এই জন্য এগুলোর নামই হচ্ছে ঐচ্ছিক পেশি। ওকে, এগুলো লম্বা 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 লম্বা, এই জন্য রৈখিক পেশি। এগুলো আরেকটা নাম হচ্ছে ডোরাকাটা পেশি। এই যে দেখো এখানে ডোরাকাটা আছে, বুঝতে পারছো? দৈর্ঘ্য বরাবর এরকম ডোরাকাটা থাকে, এই জন্য এগুলোর আরেক নাম হচ্ছে ডোরাকাটা পেশি, স্ট্রায়াটেড মাসল। ঠিক আছে ভাই? আচ্ছা, তো যাই হোক না কেন, আমরা অত গভীরে যাচ্ছি না, আমরা শুধু এইটা বলতেছি পেশিতন্ত্র গঠন যদি আপনি চিন্তা করেন, এইটা এরকম লম্বা হবে, নলাকার। এইটার ক্ষেত্রে দেখেন মাকু আকৃতি, এই যে নিচে দেখো, নিচে দেখো। আর এইটার ক্ষেত্রে দেখো, এই যে ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে একটা আরেকটার সাথে কানেক্টেড। ওকে, তো আমার মনে হচ্ছে তোমাদের এইটাতে কোনো প্রবলেম নাই। এবার আমরা এইটাতে চলে আসি, সার্কোলেমাটা কেমন তোমরা একটু এটা দেখে নেবা, ঠিক আছে? সার্কোলেমাটা কেমন, তো এখানে আমি একটু জিনিস বলে রাখি, রৈখিক পেশি এবং হৃৎপেশি গঠনগতভাবে প্রায় একই রকম, গঠনগতভাবে প্রায় একই রকম। ঠিক আছে, গঠনগতভাবে প্রায় একরকম, ডান। তাহলে দেখবেন যে সবকিছু মিলতেছে, কাছাকাছি মিলতেছে। এই যে যেমন দেখো অনুপ্রস্থ রেখা, এই যে দাগ দাগ যেগুলো দিছি আমি সুই ভাই, ওটা ওদের বই দেখতে পাবে। সো দুইটার মিল আছে। নিউক্লিয়াসের অবস্থান নিয়ে একটু ক্যাসাল আছে, তো আমরা এগুলো নিয়ে চিন্তা করবো না, আমরা ধীরে ধীরে আগায়। দেখো নিউক্লিয়াসের অবস্থান, যেহেতু এটা রৈখিক পেশি, সো এটা যে কোনো জায়গায় এরকম পরিধির দিকে থাকতেছে। এটা দেখো দুই দিকে ট্যাপার করছে, এই জন্য নিউক্লিয়াসটা মাঝে চলে আসছে। ঠিক আছে ভাই? সো পরিধির দিকে, এইটার ক্ষেত্রে দেখেন এই যে মাঝখানে যে যারা ফুলে গেছে না, এই মাঝখানে স্ফীত অংশ বলা হয়েছে, এটার ক্ষেত্রেও কেন্দ্রে। আমার মনে হচ্ছে যে এগুলো তোমরা বুঝতে পারবা। তোমরা বলো তো 9 নম্বরটা তোমরা জানো কিনা, ইন্টারক্যালেটেড ডিস্ক। বোঝানোর এখানে কিছু নাই, আমার মনে হয়েছে বোঝানোর কিছু নাই। তোমরা যেটা যেটা পড়বা এটা মনে রাখবা, অবশ্যই এটা মনে রাখবা, অবশ্যই এটা মনে রাখবা। এইটা 2 3 4, আচ্ছা এটা মনে রাখবা। আচ্ছা একটু দেখো, ইন্টারক্যালেটেড ডিস্ক মানে হচ্ছে ওই যে ওইটাতে থাকবে ওটা কমিউনিকেশন। হ্যাঁ, এই যে শাখাগুলো আছে না সুই ভাই, পরস্পরের সাথে যেন ভালো কমিউনিকেশন থাকে, কারণ হৃৎপিণ্ডে যেন উদ্দীপনা যায় একটা থেকে আরেকটা যেন খুব ভালোভাবে ছড়িয়ে যায়, এই জন্য ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। আচ্ছা আমরা এখানে চলে আসি 10 নম্বর, প্রকৃতি। এই পেশিটা তো আমাদের এই পেশি, ইচ্ছা মতন আলোচনা করতে পারি। মসৃণ পেশি যেটা, সেটা কিন্তু আমাদের শরীরের ভেতরে থাকে, এটার আরেক নাম ভিসেরাল পেশি। সো এটা আমরা ইচ্ছাধীন কিছু করতে পারি না। আর হৃৎপেশির উপরও তো আমাদের কোনো কি নাই সুই ভাই, হাত নাই। সো ওটা অনিশ্চিত পেশি। সংকোচনের ক্ষমতা তোমরা একটু দেখো, এই যে পাঞ্জা লড়ি লড়ি কিনা সুই ভাই, তাহলে আমরা বলতে পারি যে দ্রুত ব্যাট চালাতে পারি, ধরতে পারি, ঘুষি মারতে পারি। সো আমাদের এই এই পেশিগুলা খুবই দ্রুত এবং খুবই শক্তিশালী।
বুঝতে পারছেন? আর আমাদের যদি আমাদের কিডনিকে বলা হয় তুমি একটু সংকোচন করো তো হালকা করে, কিডনি অনেকক্ষণ ধরে সংকোচন করতেছে। তোমরা আমাকে বলো তো, অনেকক্ষণ ধরে যদি সংকোচন করে তাহলে আমরা বলতে পারি না সংকোচন অনেক দীর্ঘস্থায়ী, স্লোলি হলে দীর্ঘস্থায়ী, রাইট সুই ভাই? এবার আমরা হৃদপেশির ক্ষেত্রে চলে আসি। এই যে এইটা কিডনির থেকে পরিমিতভাবে দ্রুত, কিন্তু এইটার মধ্যে এত দ্রুত না, কিন্তু কিন্তু এটার সংকোচন কি হয় রিদমিক, প্রত্যেক মিনিটে কতবার, ওই মিনিটে ততবারই দিবে। 1 মিনিটে 2 বার দিল, যা দিব না আজকে, হার্টবিট কি আছে আছে। তুমি ছুটি নিতেছো বিজয় দিবসের, আমি ছুটি নিব না, কেমন হবে সুই ভাই? সো ছন্দময়। আচ্ছা, আসবে কি দেখো, পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা হলো অবস্থান। তোমরা একটু শুধু দেখবা, মিলাবা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ইভেন যারা মেডিকেলে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট মিলাবা, দেখো বিভিন্ন অস্থির সাথে লেগে থাকা পেশি। আমি তো বলছি যে রৈখিক পেশি, ঐচ্ছিক পেশি, কঙ্কাল পেশি মানে অস্থির সাথে লেগে থাকবে, কঙ্কালের সাথে লেগে থাকবে, রাইট সুই ভাই? চোখের পেশি, চোখের দেখেন আমি ডানে বামে উপর নিচ ঘুরাইতে পারতেছি, রাইট? ঐচ্ছিক পেশি। সোয়াল দেখেন ঐচ্ছিক পেশি, ওষ্ঠ ঐচ্ছিক পেশি, তোরা তো পাউট করেছে ওটাও, দ্যাট ইজ ঐচ্ছিক পেশি, রাইট? ইচ্ছাধীন যদি না হতো এইটা খবর হয়ে যেত, সেলফি সেলফি আসতো না মেয়েদের। লাও গলবিল, গলবিল বলতে এই যে এইটা দেখো গিলতে পারতেছি গলবিলের পেশিগুলোর কারণে, তাই না? সো গলবিল হচ্ছে ঐচ্ছিক পেশি। মধ্যস্থতা সুবিধা, মধ্যস্থতা কমপ্লিটলি ঐচ্ছিক না, অর্ধেক অর্ধেক, কিন্তু তারপরে যেহেতু মধ্যস্থতাকে আমরা নিঃশ্বাস বন্ধ করে রাখলাম, তাই না সুই ভাই? মধ্যস্থতা মানে হচ্ছে ডায়াফ্রাম, তাই না? মনে আছে তোমাদের? মধ্যস্থতা মানে হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামটার কারণে আমরা দেখো শ্বাস প্রশ্বাস নেই আবার বন্ধ করে রাখতে পারি। তাহলে বলো তো ডায়াফ্রাম কি আমাদের ইচ্ছাধীন না? অবশ্যই ইচ্ছাধীন। এবার চলে আসি ইন্টারকোস্টাল স্থান। এই যে ইন্টারকোস্টাল স্থান বলতে বোঝাচ্ছে এই যে আমার পাঁজর যেগুলো আছে আমাদের বুকে, কোষ্ঠী মানে হচ্ছে পাঁজর, কোষ্ঠী মানে হচ্ছে পাঁজর বা পশুকা। তাহলে এই জায়গায় যে পেশিগুলো যে এগুলো থাকবে, দিজ আর ইন্টারকোস্টাল পেশি, বুঝতে পারছো? এই যেগুলা এই কোষ্ঠী এবং এই কোষ্ঠীর মাঝখানে থাকবে ইন্টারকোস্টাল পেশি। ওকে, সো আমরা এবার তাহলে পরেরটাতে যাই। মসৃণ পেশি আমি বলেছি ভেতরে থাকে, তাহলে এক এক করে দেখো তো পুষ্টিক নালী ভেতরে আছে কিনা, আমাদের নিয়ন্ত্রণ আছে এর উপরে? নিয়ন্ত্রণ নাই। রক্তনালী, রক্তনালীর উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। রক্তনালী সংকুচিত হয় কিনা সুই ভাই? প্রেশার বাড়ে। তাহলে এবার বলেন আমাকে রক্তনালীতে পেশি আছে কিনা? তাহলে আমরা বলতে পারি রক্তনালীতে পেশি আছে, রক্তনালী সংকুচিত হয়, রাইট? তাহলে এটার আমাদের নিয়ন্ত্রণ নাই। শ্বসন নালী, আমাদের ট্রাকিয়া এবং নিচের দিকে ব্রঙ্কাস, এই নালীগুলাতে কিছু পেশি আছে সুই ভাই, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি? আমরা পারি না, তাই না? তাহলে শ্বসন নালীর পেশিগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। মূত্রথলির পেশিকে নিয়ন্ত্রণ করতে পারি? পারি না। পারলে আমরা কুমিল্লায় নামতাম না, তাই না সুই ভাই? আচ্ছা, জরায়ু, জরায়ুর উপরও মায়েদের কোনো নিয়ন্ত্রণ নেই, রাইট? আচ্ছা, হৃদপেশিতে চলে আসি এবার। হৃদপেশি, হৃদপিণ্ডের মধ্যবর্তী স্তর মায়োকার্ডিয়ামে থাকে। ওরে বাপ রে বাপ, কি কঠিন কথা বলছে। হৃদপেশি কয় জায়গায় পাওয়া যায়? অনেকের মাথায় পাওয়া যায়, কাউরে দেখে সাথে সাথে মাথায় বিট দেওয়া শুরু হয়ে যায়। কত কল্পনা তারে নিয়ে, এখানে প্রেম, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা সব। পরদিন গিয়ে শোনে সম্পর্কে বোন হয়, চাচাতো বোন, মামাতো বোন, দেখা হয়নি। না, এই জোকসটা হইল না, আর একটু ফানি করা লাগতো। পরের দিন গিয়ে শুনে কিছু তো কিছু একটা। সো দেখো হৃদপিণ্ডের পেশি সবসময় মায়োকার্ডিয়ামে থাকে, এক জায়গায় পাওয়া যাবে। সো এবার আমরা চলে আসি কাজ। খুবই সিম্পল, এগুলো যেহেতু এইসব জায়গায় থাকে, রাইট? তাহলে অঙ্গ সঞ্চালন ঘটাচ্ছে বিভিন্ন নালীতে থাকার কারণে, শ্বাসনালীতে থাকার কারণে বায়ু চলাচল, রক্তনালীতে থাকার কারণে রক্ত চলাচল, পরিপাক নালীতে থাকার কারণে খাদ্য চলাচল, রাইট? বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। এবার দেখো হৃদপেশি, কি পেশি?
হৃদপেশি। হৃদপেশি কি ঘটায়? হৃদস্পন্দন ঘটায়, রাইট? শেষ। আমার মনে হচ্ছে আর এখানে কিছু নেই। সেই আজকে ব্রেক দেওয়া লাগবে না, নাকি ক্লাস শেষ, নাকি নামাজ আমি পার করে ফেলছি? এই দাঁড়াও, ব্রেক দিতেছি। এখন না, দাঁড়াও, অস্থির হয়ে গেছে কেন? এখন আমি তোমাদের দারুণ কিছু জিনিস শেখাবো, পরীক্ষায় আসবে তো এগুলা। কি তোমরা এটা শিখতে চাও? ব্রেকের কথা বললে কিন্তু আমি একবার পার্মানেন্ট ব্রেক নিয়ে চলে যাবো। ওকে ওকে, আজকে আমরা শেষ করে বলবো। লুক, শোনো, মাঝে মাঝে বলে না ফ্লেক্স করা, এক্সটেন্ড করা, তোমরা কি বোঝো? তাহলে এক্সটেন্ড করা মানে কি? দূরে যাওয়া। ফ্লেক্স করা মানে তাহলে কাছে আসা। এই দুইটা একসাথে পড়বা, বলো। এক্সটেন্ড করা মানে এক্সটেনশন বা বাড়ানো না? ইয়েস। তাহলে দেখো, এই যে জয়েন্টটার দিকে দেখো, ফ্লেকশন করতেছে, ফ্লেক্স করতেছি, ভাঁজ করতেছি। যদি বলি এক্সটেনশন করো তো, তাহলে আমরা এক্সটেন্ড করলাম, রাইট? ভাঁজটা আমরা বড় করলাম, খুলে ফেললাম। ফ্লেকশন, এক্সটেনশন। লুক, ফ্লেকশন যদি আমি এখানে করতে চাই, আমি কি নিচের পেশি ধরে টান দিব? তাহলে তো খুলে যাবে। তাহলে আমাকে উপরের পেশিটা সংকোচন করে টেনে আনতে হবে, হবে না? তাহলে বলো তো এই পেশির নাম বাইসেপস না? তাহলে বলো, ভাঁজ করা বা ফ্লেকশন করা, ভাঁজ কে করতেছে? একটা উদাহরণ বলো তো, বাইসেপস। তাহলে বলো, বাইসেপস কোন অস্থি সন্ধিকে ভাঁজ করে? বাইসেপস কোন অস্থি সন্ধির জন্য ফ্লেক্সর পেশি? দেখো তোমার মাথা খাটায় পারো কিনা আনসার করতে। বাইসেপস বাহু না, বাহু না, কোনই সন্ধি। কি সন্ধি? কোনই, কোনই, কোনই। আচ্ছা, এটা কোনই তো, তাই না ভাই? এলবো জয়েন্ট। কোনই সন্ধির জন্য বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি বা ভাঁজ করা পেশি। কোনই সন্ধিটাকে সে ভাঁজ করেছে, রাইট? তাহলে এবার বলো, বাইসেপস যদি এদিকে থাকে তাহলে নিচের দিকে কি আছে বলো? সাবাস, ট্রাইসেপস। তাহলে ভাঁজ খোলে, কোনই সন্ধির ভাঁজ খোলে, দ্যাট ইজ ট্রাইসেপস। আচ্ছা, এবার চলে আসি আমরা এই দুটো একসাথে। বলো তো, অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর কোনটা মনে হচ্ছে অ্যাট্রাকশন, কাছে আসা? বলো তো, দুইটা দেখে বলো তো, কোনটা দেখে মনে হচ্ছে কাছে আসা? আচ্ছা, সাবাস। তাহলে এই অ্যাডাকশন এইভাবে মনে রাখবো, অ্যাট্রাকশন এইভাবে মনে রাখবো, অ্যাট্রাকশন। আর অ্যাট্রাকশন মানে কি? কাছে আসা, রাইট? অ্যাট্রাকশন মানে কি? কাছে আসা। তাহলে তোমরা আমাকে বলো তো, আমি যদি আমার দিকে তাকাও, আমি যদি আমার হাতটা এই যে দূরে নিয়ে যাই, এখানে রাখলাম, ধরো যাক, হাতটাকে আমি আমার দেহের কাছের দিকে নিয়ে আসতেছি, কি হচ্ছে? অ্যাডাকশন হচ্ছে না? কাছে আসতেছে না? অ্যাডাকশন ইকুয়াল অ্যাট্রাকশন ইকুয়াল কাছে আসা, এটা মাথায় রাখবা। যে কোনো বাহুকে বা দেহের কোনো অঙ্গকে দূরে নিয়ে যায় যারা। তার প্রশ্ন হলো, একটা অঙ্গ যেই দিকে যাবে পেশিটা ঠিক সেই দিকে থাকে। যেমন দেখো, এই যে আমার হাতটা, হাতটা আবার এদিকে আসতেছে না? তাহলে পেশিটা দেখো উপরে, তার দিকে। এই হাতটা আমার এই দিকে যাচ্ছে না? তাহলে পেশিটা দেখো কোথায়? এই দিকে যাচ্ছে, ওই দিকে, এইদিকে। তাহলে এবার আমাকে বলো তো, আমার হাতটা যদি দেহ থেকে দূরে নিয়ে যাইতে চাই, এই বগলের নিচে থাকবে না আমার বাহুর উপরে থাকবে বলো তো পেশিটা? বলো, 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 বলো। ইয়েস, এই যে দেখো, টান দিচ্ছে, এই যে এখানকার পেশিটা, ওকে, এখানকার পেশি, ভালো করে খেয়াল করো, টান দিচ্ছে, উঠতেছে, রাইট? আচ্ছা, এবার আমাকে বলো তো, আমার দেহকে দূরে নিয়ে যাচ্ছে এখানকার পেশি, তাহলে আমার দেহকে যদি কাছে আনতে চায়, তাহলে এই যে এখানকার কিছু পেশি কাজ করবে না? টান দিয়ে নিয়ে আসবে, আনবে কি না? ইয়েস। তাহলে আমি এক কাজ করি, দুইটা একসাথে করি। অ্যাবডাকশন বা হচ্ছে অ্যাবডাকশন মানে হচ্ছে অপহরণ, অপহরণ বা দূরে নেওয়া,
অপহরণ করলে কি বাড়িতে দিয়ে যায়? দূরে নিয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি অ্যাবডাক্টর পেশি মানে হচ্ছে যারা দূরে নিয়ে যাচ্ছে, আর অ্যাডাক্টর পেশি মানে হচ্ছে যারা অ্যাট্রাকশন বা কাছে নিয়ে আসতেছে। রাইট সুই ভাই? দুইটার আমি এবার উদাহরণ দিচ্ছি আপনাকে। দেখেন, এই পেশিটা যখন শক্ত হয়ে থাকে সুই ভাই, দিস ইজ কল্ড ডেল্টোয়েড পেশি, কারণ এই পেশিটা দেখতে ডেল্টার মতো। এই পেশিটা দেখতে ডেল্টার মতো, যেটাতে আমরা ইনজেকশন দিই। তাহলে বলো তো ডেল্টোয়েড পেশিটা কি করতেছে? দূরে নিয়ে যাচ্ছে, অ্যাবডাকশন করতেছে। রাইট সুই ভাই? তাহলে আমরা এখানে লিখি ডেল্টয়েড পেশি। আমাদের এখানে পেশিটার নাম কি সুই ভাই? ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড পেশি কি করছে? আমাদের বাহুটাকে দূরে নিয়ে যাচ্ছে। রাইট? ডেল্টয়েড পেশি ডেল্টার মতো ইনজেকশন দেয় এখানে। এবার বলেন আমাকে, কাছে নিয়ে আসতেছে কে? এই যে এখানে কিছু পেশি আছে, এই যে এই জায়গায়, এই জায়গায় ঠিক স্ক্যাপুলার উপরে, ওর টান দেয় চলে আসে। সো দিস ইজ কল লেডিসিমাস ডরসি। ডরসি মানে পিঠ, ডরসাল। রাইট সুই ভাই? হাতটা যেহেতু নিয়ে আসতেছে পেছনের পেশি, তাহলে পিঠে যেহেতু আছে এই জন্য ডরসাল বা ডরসি, লেডিসিমাস ডরসি। বলো তো, মায়ের উপর যখন আমরা ডর ডর করি, ভয় পাই, তখনই তো আমরা কাছে আসি, আসি কিনা? বাড়িতে আসি কিনা? সন্ধ্যার দিকে মাকে ভয় পাই। তুমি বলো তো, সন্ধ্যার দিকে আজান দিছে, অন্ধকার হয়ে যাইতেছে, তোমার মা তোমার ফোনও দেয় নাই, ভয় লাগতেছে কি আজকে বাড়িতে গেলে ঝাড়ু পেটা করবো, তাড়াতাড়ি চাই। আচ্ছা, তোমার যদি এটাও মনে না থাকে, তাহলে আমি তোমাকে বলি আর একটা ট্রিক মনে রাখো, সেটা হলো লেটি, দ্যাট ইজ লেডি। লেডিরা আমাদের কি অ্যাট্রাক্ট করে, তাই না? অপোজিট সেক্স সবসময় অ্যাট্রাক্ট করে, মনে থাকবে এটা। আচ্ছা, আর এই যে এটা মনে রাখবা, ডেল্টয়েড দূরে নিয়ে আসছে, ডেল্টয়েড দূরে নিয়ে আসছে, মনে থাকবে। এগুলো খুব কঠিন না রে পাগলা, এগুলো 2-4 বার পড়লে মনে থাকবে। হ্যাঁ, পাঁচা স্যার। আচ্ছা, এবার চলে আসি আমরা ডিপ্রেসর, লিভেটর, রোটেটর। এই দেখো, ডিপ্রেসর মানে কি? নিচে না, মুড এখন নিচে, ডাউন না আপ সুই ভাই? বলেন তো, মুড এখন ডাউন, নিচে নিয়ে যাচ্ছে। আর লিভেটর মানে কি? লিফটিং করতেছে না, ইলেভেট করতেছে না, উপরে নিয়ে যাচ্ছে। রাইট? তাহলে এই দুটো এবার আমরা একসাথে পড়বো। ডিপ্রেসর নিচে নিয়ে যাবে, লিভেটের উপরে নিয়ে যাবে। দেখো আমার এই যে এখানে দেখো, লুক, কিছু পেশি আমাকে টান দিবে নিচের দিকে। দেখো চোয়ালটা আমার কি হলো, উপরে গেল, চোয়ালটা হ্যাঁ নিচে নামছে। রাইট? সো দ্যাট ইজ ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হচ্ছে নিচে নামা। তাহলে উপরে ওটা কিছুই ভাই ইলেভেশন। রাইট? আর মুখটা হা করা আছে, ইলেভেশন হইল, ডিপ্রেশন, ইলেভেশন। সো আমার এই যে এখানে 2 ধরনের পেশি আছে, কেউ ডিপ্রেস নিচে নিয়ে যাচ্ছে, কেউ ইলেভেট করতেছে। ডিপ্রেসর পেশিটার নাম মনে রাখা খুবই সহজ, নাম দেখে বুঝতে পারবো। ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ম্যান্ডিবলকে ডিপ্রেস করে। ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ওকে, ডিপ্রেস করে, ডিপ্রেসর ম্যান্ডিবুলি। আর উপরে নিয়ে যায়, তোমরা আমাকে বলো তো, যারা আর্জেন্টিনার ফ্যান, না আমাদের থেকে তো আমার ব্রাজিলের ফ্যানরা বেশি বেশি খবর রাখো, বলো লাস্ট ইয়ারে কে অনেক বেশি ইলেভেট করছে, অনেক বেশি উপরে গেছে? বলো বিশ্বকাপকে ইলেভেট করেছে? ব্রাজিলের ভক্তদের হাতের কিবোর্ড থেকে জানতে চাই, বলো। হ্যাঁ, সাবাস। তাহলে লিফটিং আপ করছে, উপরে নিজেকে উপরে নিয়ে আসছে, বিশ্বকাপ উপরে উঠাইছে। মেসি না সুই ভাই? মেসেটর, মনে থাকবে? মেসি শুধুই উপরে উঠেছে, আর তোমরা সবাই নিচে নেমেছে। আচ্ছা, রোটেটর, রোটেটরটার আরেকটা নাম হচ্ছে পাইরিফর্মিস হবে। এটা কারোর সাথে মেলে না, পাইরিফর্মিস। এটা কি আমি তোমাকে বলি, তোমরা কি কখনো দ্য লাস্ট এয়ারবেন্ডার মুভি দেখছো? লাস্ট এয়ারবেন্ডার মুভি কিংবা চাইনিজ মুভিগুলোতে কি করে, পায়ে দেখো পাটা এরকম করে ঘুরায় না মাটির উপরে, একটা ঘূর্ণিঝড় ক্রিয়েট হয় না, হয় কি না? তো এই যে আমাদের যখন পা এরকম করে ঘোরে, তো যে পেশিটা এই ঘুরানোর কাজটা করতেছে ফিমারের এখানে,
কোমরের এই জায়গায় আর কি, তারই নাম হচ্ছে রোটেটর। সে রোটেট করতেছে কিভাবে, এরকম এরকম করে, মনে থাকবে? ওকে, তাহলে রোটেটর করে পাইরিফর্মিস। সহজ, এত সহজ কেন বায়োলজি? আমরা আরেকবার শুরু করি, দেখো। ভাঁজ করা ফ্লেক্সর পেশি, ফ্লেকশন করতেছে, এক্সটেন্ড করতেছে মানে বাড়াচ্ছে, রাইট? ফ্লেকশন এক্সটেনশন। ফ্লেকশন করতেছে যে এটা টান দিয়ে নিয়ে আসতেছে বাইসেপস, এক্সটেনশন করতেছে ট্রাইসেপস, শেষ। দেহ থেকে দূরে নিয়ে যাচ্ছে, অ্যাবডাকশন করতেছে, দূরে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ডেল্টয়েড, রাইট? ডেল্টয়েড পেশি দূরে নিয়ে যাচ্ছে, এই যে উপরে কাছে নিয়ে আসতেছে কে? ইউনো অ্যাডাকশন, অ্যাট্রাকশন। লেডিরা সবসময় আমাদের অ্যাট্রাক্ট করে, অপোজিট সেক্স অ্যাট্রাক্টস, রাইট? শেষ। এবার চলে আসি নিচে, ডিপ্রেসর এবং লিভেটর। ডিপ্রেসর করে ম্যান্ডিবলকে, ডিপ্রেসর ম্যান্ডিবলি উপরে ওঠায়, লিভেশন লিফট আপ সব মেসি। আর পাইরিফর্মিস হচ্ছে একটি রোটেটর পেশি, আমাদের পাটাকে ঘোরায়। বলো তোমরা বুঝতে পারছো কিনা? প্রশ্ন যদি এখান থেকে আসে যে বাইসেপস কোন ধরনের পেশি, কিভাবে দাগাবো, আমি তোমাদের এখনই প্রশ্ন দেব, পার পাওয়ার কোনো উপায় নেই। বলো। ম্যাসেটর কোন ধরনের পেশি, বলো? 2। পাইরিফর্মিস কোন ধরনের পেশি, বলো? একটা ফ্লেক্সর পেশির নাম বলো। সাবাস। দেখো এই দুটা কিন্তু পেশির নাম, তাই না? আর এটা হচ্ছে পেশির কাজ কি। তো এই জিনিসটা কিন্তু কখনো ভুল করা যাবে না। এই যে অংশটা অ্যাকচুয়ালি কাজের ধরন, কাছে আনে না দূরে নিয়ে যায়, আর এই পাশেগুলো হচ্ছে পেশির নাম, শেষ। আর সাবাস ছবি ভাই, এখন 8 মিনিট আছে, আছে না? তাহলে ওদেরকে একটা দারুণ জিনিস শেখাই, লিভার তন্ত্র। কি শিখতে চাও? লোভ হয় বায়োলজির জন্য, জ্ঞানের লোভ হয়। ওকে, ভেরি গুড। তোমার এখন আমি যা শেখাচ্ছি মনে করো 2 বছরে দারুণ শিখে ফেলছো। এইভাবে লেখো, এইভাবে মনে রাখবা, মা, পাপা। তোমার জীবনে আগে মা, জন্ম নেওয়ার পর তুমি তোমার পাপাকে দেখছো, পাপা। একটু বড় হওয়ার পর তুমি কারে দেখেছো? কনেকে দেখেছো, তাই না? বলো তোমরা। হ্যাঁ, তাহলে তোমাকে যদি কখনো বলে, বলো তো প্রথম শ্রেণীর লিভার কোথায় পাওয়া যায়, আমরা লিভার তন্ত্র পড়তেছি, বলবো মাথায় পাওয়া যায়। যদি কখনো বলে, বলো তো দ্বিতীয় শ্রেণীর লিভার কোথায় পাওয়া যায়, খুব সহজ, পাপার সাথে দ্বিতীয়বার দেখা হয়েছে, পায়ে পাওয়া যায়। যদি কখনো জিজ্ঞেস করে, বলো তো তৃতীয় শ্রেণীর লিভার কোথায় পাওয়া যায়, খুব সহজ, আমার জীবনে তৃতীয় দেখা হয়েছে আমার কোণের লগে, তাই না? বলো, বুঝছো কিনা? সাবাস। এবার তোমরা পরেরটা দেখবা, সেটা হচ্ছে এইভাবে মনে রাখবো সুন্দর করে, কয়েকবার পড়লেই মনে থাকবে। এই জন্য আমি এটার সময় এত নিচ্ছি না, বাট যদি আমার সময় থাকে ট্রিকটা বোঝানোর পরে আমি একটু বোঝানোর চেষ্টা করব। এইভাবে সুন্দর করে লিখবা, বল ফল প্রগতি। আছে না শিক্ষা শান্তি প্রগতি, তোমরা বলো বল ফল প্রগতি, রাইট? দেখি মিলতেছে কিনা। আচ্ছা, এক বল ফল তো উপরে দিয়ে দিছি, আমি এক জায়গায় ফল লেখার পর আবার ফল লিখছি এখানে, ওকে? প্রগতি। তো তোমাদের যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বল ফল প্রগতি তো বুঝলা, শিক্ষা শান্তি প্রগতির মতো 3টা,
বল ফল প্রগতি, শিক্ষা শান্তি প্রগতি, লাইক দ্যাট। বলতো অল্প বলে বেশি ফল পাওয়া যায় কোন ধরনের লিভারে? প্রথম শ্রেণীর লিভারে। শিক্ষা শান্তি প্রগতি, তাহলে বল ফল প্রগতি। শেষ। প্রো, প্রো মানে হচ্ছে অল্প প্রচেষ্টায় বেশি ওজন তোলা যায় কোথায়? দ্বিতীয় শ্রেণীর লিভার। এই যে দেখো, হালকা একটু প্রচেষ্টা করেছে কিন্তু 10 জনের পরিমাণ সে বালি মাটি রড সিমেন্ট তুলতে পারছে, পারছে না? তাহলে অল্প প্রচেষ্টায় বেশি ওজন তোলে কোনটাতে? দ্বিতীয় শ্রেণীর লিভারে। আর এরপর যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো, সেটা হলো দ্রুত গতি, দ্রুত গতির সঞ্চালন পাওয়া যায় কোন ধরনের লিভার? এই যে এইটাতে, রাইট? এই যে দেখো, এইটা মাথার দিকে আছে, কেন্দ্র থেকে যত দূরে তার স্পিড, স্পিড না ভেলোসিটি, স্পিড না ভেলোসিটি, ফিজিক্স তো ভুলে খাইছি। কেন্দ্র থেকে যত দূরে সে কি বেশি জোরে ঘুরবে কিনা? তোমরা কি বুঝছো? ওকে, ভেরি গুড। তাহলে এখানে দ্রুত গতি পাওয়া যায়। ওকে, এ তো স্লো স্লো, এই যে এখানে তো স্লো স্লো, আস্তে আস্তে আসছে, বাট এই জায়গায় কি হইতেছে? যাই হোক না কেন সুই ভাই, এখন আমরা চলে আসি। মা পাপা কোণে, শিক্ষা শান্তি প্রগতির মতো বল ফল প্রগতি, অল্প বলে বেশি ফল, অল্প প্রচেষ্টায় বেশি ওজন আমরা তুলতে পারি, এবং লাস্টেরটা হচ্ছে দ্রুত গতি আমরা পাই। আমাদের এটাও মনে থাকলো। এবার চলে আসি আমরা, বাকিটা মনে রাখতে হবে। দেখো তো কি দিয়ে শুরু হয়েছে? কাটাকাটি দিয়ে শুরু হয়েছে না? এখানে তিনি কি করেন? একটি কাগজ কাটেন, রাইট? একটু কাগজ কাটেন। তাহলে কাঁচি, ঠেলা গাড়ি, নেইল কাটার। ডান। ব্রেক দিব রে, আরো 3 মিনিট আছে। 3 মিনিটের মধ্যে পুরা মহাভারত শেষ করে দেওয়া যাবে। এই বলো, মনে থাকবে কিনা? প্রশ্ন যদি এখন আমি করি, শুধু একটুকু দিয়ে পরীক্ষার হলে যাবা, দেখবা 100% মার্ক এই টপিক থেকে নিয়ে আসবা। কোনো মার্ক কাটার কোনো সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, যদি এইগুলোর বাইরে এখান থেকে প্রশ্ন করতে চাই, কি প্রশ্ন করবো? এখন আমি তোমাদের সেইটা দেখাই। সুই ভাই, 57 বাজে, তাই না? ওদের একটা ব্রেক দিই। ব্রেক দেওয়ার আগে আমি বলতেছি, ফেসবুক এবং অ্যাপবাসী, তোমরা একটা প্রতিশ্রুতি দাও যে ক্লাসের পর, সরি ব্রেকের পর তোমরা আবার আসবা। আজকে ফোনে চার্জ না থাকলেও ক্লাস করবা, ডেটা না থাকলেও ক্লাস করবা, চোখ নষ্ট হয়ে গেলেও ক্লাস করবা। বলো, ট্রাস্ট মি, এইটা তোমার সারাদিন লাগতো মুখস্থ করতে, কিংবা আরো সামনে যেগুলো আসতেছে, আসতে হবে। ওকে, তাহলে আমি তোমাদের একটা ব্রেক দিয়ে দিলাম। ষোলো মিনিট দিলাম, যাও।
হ্যালো, সবাই চলে আসো। সো এই ছিল আমাদের লিভার। লিভার থেকে আর কি দেখতে হবে আমি তোমাদের বলে রাখি। দেখো, তোমরা একটা জিনিস দেখো, এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এই যে দেখো, এই যে লাঠিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কেবল লিভার বাহু, ঠিক আছে ভাই? এই যে যে জায়গাটা গোল হয়ে আছে, একটার সাথে কানেক্টেড হয়ে আছে, দ্যাট ইজ কল পিভট। কি বলে সুই ভাই? পিভট। এই দেখেন কানেক্টেড হয়ে আছে, ধরো যাক এটা একটা জিনিস যার উপরে এই জিনিসটা দাঁড়িয়ে আছে। ওকে সুই ভাই, আরো সহজ করে বলে দেখেন, সো দিস ইজ বাহু অ্যান্ড দিস ইজ পিভট। ওকে, পিভট এমন একটা জিনিস বলা যেতে পারে যাকে কেন্দ্র করে মুভ করতেছে, তাই না? এই যে দেখো কাচির এই জায়গাটাকে কেন্দ্র করে মুভ করতেছে দুইটা বাহু, এই যে এই জায়গায় চাকার মাঝখানে কেন্দ্র করে মুভ করতেছে, রাইট? তো তোমাদের যেটা জানতে হবে সেটা হলো যে হেয়ার ইজ পিভট, এই জায়গায় তুমি এখানে ট্রাই করতেছো এই দিকে তোলার, দ্যাট ইজ কল্ড প্রচেষ্টা, দ্যাট ইজ কল্ড প্রচেষ্টা। তাহলে এক এক করে দেখো, এই জায়গাটার নাম হচ্ছে পিভট, কেন্দ্রটা যেটাকে কেন্দ্র করে মুভ করতেছে। এই জায়গায় তুমি উপরে তোলার ট্রাই করছো, তাহলে প্রচেষ্টা দেখো ঊর্ধ্বমুখী, রাইট? আর এইটার মধ্যে দেখো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ভার, ওজন, এরা কি নিম্নমুখী না? তাহলে এবার বলেন তো ছবি ভাই, যে এই যে আমরা ছবিটা আর্ট করলাম, ছবিটাতে দেখেন প্রচেষ্টা ডানে, পিভট বামে, বা বলা যেতে পারে প্রচেষ্টা একদিকে ঊর্ধ্বমুখী, পিভট একদিকে, মাঝখানে ভার। তাহলে প্রশ্ন এইখান থেকে হতে পারে যে মাঝখানে ভার থাকে এবং পিভট প্রচেষ্টা দুই দিকে থাকে, কোনটাতে? দ্বিতীয় শ্রেণীর লিভারে। ঠিক আছে ভাই? অনেকে বুঝতে পারে না, আমরা এদিকে একটু যাই, এইটা দেখে একটু ট্রাই করি, দেখো তোমরা ভালো করে। এই কাচির ক্ষেত্রে তোমরা দেখো, তাহলে এই জায়গায় হচ্ছে পিভট, মাঝখানে, তাই না? হাত দিয়ে তুমি এদিকে চাপ দিতেছ, তাহলে দেখো হাত দিয়ে তুমি এদিকে নিচের দিকে চাপ দিতেছ, তাহলে তুমি প্রসেসটা দিচ্ছ এবার নিচের দিকে, রাইট সুই ভাই? ভার, এই যে জিনিসটা দেখো, এই যে এটার উপরে এই ভারী জিনিসটা আছে, এই যে এখানে, এই নিচের দিকে ট্রাই করতেছে, তাহলে কাচির ঘুরতেছে এই জায়গাটায়, এই যে মাঝখানটায়, এটা যে বাহু হয়, তুমি এখানে কাচিটা চাপ দেওয়ার ট্রাই করতেছে উপর থেকে, এই জিনিসটা ভার আছে ওর নিচের দিকে যাওয়ার ট্রাই করতেছে। তাহলে বলো তো এবার পিভট মাঝখানে না, প্রসেসটা একদিকে না, ভার আর একদিকে না? তাহলে প্রশ্ন যদি কখনো করে যে পিভট মাঝখানে থাকে কাদের, পিভট মাঝখানে থাকে কাদের, তাহলে তোমাকে যেটা জানতে হবে, দেখো কিছু কমন জিনিস আছে। দেখো প্রসেসটা প্রথম দুইটাতে দেখো প্রসেসটা নিচের দিকে, এই যে দেখছো ডিরেকশনটা, না প্রথমটা প্রসেসটা আছে নিচের দিকে। আচ্ছা দেখো, পিভট মাঝখানে, ভার মাঝখানে, প্রসেসটা মাঝখানে। ওকে, একটুকু শুধু মনে রাখবা, তাহলে তোমার আঁকতে সুবিধা হবে। তোমার কাজ হলো তুমি এই ছবিগুলোর সাথে তুমি তোমার হচ্ছে কনসেপ্টটা মিলিয়ে নিবা। আমি শুধু কনসেপ্টটা একবারে দেখাবো, ঠিক আছে? মনে রাখবা, পিভট থেকে কিন্তু পাওয়া যায়। দেখেন ছবি, পিভট এক নম্বরে হচ্ছে প্রসেসটা মাঝখানে, দুই নম্বরে ভার মাঝখানে। তাহলে প্রসেসটা ভার যদি বাদ যায়, সরি সরি আমি খুবই কনফিউজ হয়ে যাইতেছি, আরেকবার এই জায়গাটা দেখাই। হ্যাঁ, আরেকবার দেখাই। তোমরা যেটা মনে রাখবা, পিভট মনে রাখবা, এখান থেকে কে মাঝখানে থাকে। দেখো প্রথমটার পিভট মাঝখানে, দ্বিতীয়টার ভার মাঝখানে, তাহলে তৃতীয়টার প্রসেসটা মাঝখানে। ঠিক আছে, পিভট দ্বারা এটা মনে রাখবা। আমি একটু তোমাদের দেখাই, এই ছবিগুলো দেখো। তুমি তো কাঠেন মনে রাখছো, তাই না? কাঁচি, ঠেলা গাড়ি এবং হচ্ছে নেইল কাটার, এটা তো মনে রাখছো, রাইট? তো কাঁচির ক্ষেত্রে তুমি মনে রাখবা, কাঁচিতে একদিকে চাপ দিতেছি, কাঁচির মাঝখানে হচ্ছে জয়েন্টটা, কাঁচির উপরে আমি যে আঙ্গুল কিছু একটা রাখছি কাটার জন্য, ওটা এখানে। তাহলে
তাহলে কি করতেছে, ভারটা এই দিকে, মাঝখানে হচ্ছে পিভটটা, আর আমি চাপ দিতেছি এইদিকে, তাহলে প্রসেসটা এইদিকে যাচ্ছে। ঠিক আছে, কনসেপ্টটা বোঝার ট্রাই করো। ঠেলা গাড়ির ক্ষেত্রে তো আরো সহজ। ঠেলা গাড়িতে দেখো চাকা একদিকে মানে পিভট একদিকে, তুমি ওই দিকে গিয়ে ট্রাই করতেছো, প্রসেসটা উপরের দিকে, মাঝখানে তুমি একটা ভার দিছো, সেটা নিচের দিকে যাইতেছে। ঠিক আছে, লাস্ট দেখো নেইল কাটারের ক্ষেত্রে দেখো, তুমি নেইল কাটারে এই যে এখানে নেইল দাও, দাও না ভাই, এখানে আমরা নেইল দেই না, তাহলে নেইলটা কি ভার না? তাহলে ভার নিচের দিকে দেখো, এই যে দেখো ভার নিচের দিকে, রাইট? এবার দেখেন সুহি ভাই, আপনি যখন চাপ দিচ্ছেন এটা এই দিকে, একটু ভালো করে খেয়াল করেন, এইটা কিন্তু এই নিচের বাহু যেটা আছে এই বাহুর সাথে কানেক্টেড না। এই যে দেখেন এই পাশে আসছে, এই যে মাঝখানে একটা জিনিস আছে কানেক্টেড, তার মানে আপনি আসলে চাপ নিচে দিচ্ছেন না, আপনি নিচেরটাকে উপরে তুলতেছেন। আপনি এখানে চাপ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার টার্গেট কিন্তু নিচেরটাকে উপরে তুলতেছেন। তাহলে প্রসেসটা কি কোন দিকে? উপরের দিকে। আর পিভটটা কোন জায়গায়? এই যে দেখো দুইটা একসাথে এখানে চলে আসছে, ওইটাকে কেন্দ্র করে এরা মুভ করতেছে। বলো বুঝছো কি না, মানিয়ে নিতে পারবা কিনা তো টপিকটার সাথে? আমি যতটুকু ট্রিক দিয়েছি ততটুকু থেকেই প্রশ্ন আসবে, এর থেকে ডিপে যাওয়ার কথা তেমন একটা না। বাট যদি কোনোভাবে যায়, কনসেপ্টের জোরে যেন তুমি পার পেয়ে যাও। কোনটাতে কোনটা মাঝখানে থাকে, কোনটা কোথায় থাকে, এইটা একটু জানতে হবে তোমাদের। ওকে, শেষ। আমি আরেকবার বলি, মা পাপা কোনে, মাথায় মা আগে, তারপর পাপা, তারপর কোনে। লিভার তন্ত্রের উদাহরণের ক্ষেত্রে আমরা মনে রেখেছি কাঠেন, কাঁচি, ঠেলা গাড়ি, নতে হচ্ছে নেল কাটার। আর ফার্স্টে যেটা সেটা হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা কি মনে রেখেছিলাম সুই ভাই? বল ফল প্রগতি, শিক্ষা শান্তি প্রগতির মতো, রাইট? অল্প বলে বেশি ফল, অল্প প্রচেষ্টায় বেশি ওজন, আর দ্রুত গতি পাওয়া যায় তৃতীয় শ্রেণীর লিভারে। ডান। আচ্ছা, এখন আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে ক্লাস শেষ করব, সেটা হলো অস্থি এবং তরুণাস্থি। ওকে, এখান থেকে আমি শেষ করব। তরুণাস্থি থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ, এটা তোমাদের পরীক্ষায় আসবে। সো আমরা তরুণাস্থিটা শেষ করে ফেলি। তরুণাস্থি থেকে তরুণাস্থির প্রকারভেদটা আমরা শেষ করে ফেলি। এটা কিন্তু তোমাদের বোর্ডের রিটেনে, বোর্ডেও আসছিল তোমাদের এইটা এমসিকিউতে। এক নম্বর হচ্ছে হ্যালিন তরুণাস্থি, হ্যালিন বা স্বচ্ছ তরুণাস্থি। দুই নম্বর হচ্ছে স্থিতিস্থাপক বা ইলাস্টিক তরুণাস্থি। স্থিতিস্থাপক বা ইলাস্টিক তরুণাস্থি, এটার আরেকটা নাম হলো পিত তন্তুময় তরুণাস্থি। ওকে, তারপর একটা হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি। এবং লাস্ট যেটা সেটা হলো ক্যালসিফাইড তরুণাস্থি। ক্যালসিফাইডের বাংলা হচ্ছে চুনময়। ঠিক আছে, দেখো তরুণাস্থি 4 ধরনের। প্রশ্ন আসলে এখান থেকে প্রশ্ন আসবে। এটা হলো হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি, স্থিতিস্থাপক বা পিত তন্তুময় তরুণাস্থি, শ্বেত তন্তুময় তরুণাস্থি এবং ক্যালসিফাইড তরুণাস্থি। আমি প্রথমে একটু কনসেপ্টটা বোঝাই, তারপর মনে রাখাটা তোমাদের সহজ হবে। দেখো, ক্যালসিফাইড তরুণাস্থি বলতে বোঝায় যে তরুণাস্থির সাথে ক্যালসিয়াম জমা হয়ে গেছে। তাহলে তোমরা আমাকে বলো তো, অস্থিতে ক্যালসিয়াম থাকলে অস্থি শক্ত হয়, তরুণাস্থিতে যদি ক্যালসিয়াম জমা পড়ে তরুণাস্থি কি আরেকটু শক্ত হবে না? আগের থেকে কি আরেকটু বেশি শক্ত হবে না? ইয়েস। তাহলে আমরা বলতেই পারি ক্যালসিফাইড তরুণাস্থি বলতে তাদেরকে বোঝাচ্ছে যে তরুণাস্থির মধ্যে ক্যালসিয়াম জমা হয়েছে বা চুন জমা হয়েছে। বুঝতে পারছো? ওকে।
তাহলে ক্যালসিফাইড তরুণাস্থির আমরা একটু উদাহরণ দেখি, হিউমেরাস এবং ফিমারের মস্তকে। তোমার মনে আছে কি, এই যে এটা হলো এসিটাবুলাম গহ্বর, এটা হলো গ্লেনয়েড গহ্বর। এটার মধ্যে আমাদের এইটা হলো গ্লেনয়েড গহ্বর, এই যে এখানে এটা হচ্ছে হিউমেরাস, এটা হচ্ছে হিউমেরাসের হেড, কানেক্টেড আছে। তাহলে এই যে দেখো তোমরা হিউমেরাসের যে মাথাটা আছে, মাথার উপরে এরকম কিছু তরুণাস্থি আছে, বুঝতে পারছো? তোমরা যদি কখনো মুরগির পা খেয়ে থাকো, তো মুরগির পায়ের মাথাটা দেখবা, মাথাটা দেখবে চকচকে, একটু মসমসে চকচকে, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালসিফাইড তরুণাস্থি, বুঝতে পারছো? দ্যাট ইজ ক্যালসিফাইড তরুণাস্থি। একটু শক্ত হইতে হবে না এটাকে, কারণ সারাক্ষণ তো ঘর্ষণের মধ্যে আছে, তাই না? তোমরাই বলো। এবার দেখো এসিটাবুলাম গহ্বর, তো এই যে ফিমারের মাথার এর মধ্যে ঢোকানো আছে, তাহলে তোমরাই বলো এই যে ফিমারের মাথার মধ্যে কি একটু শক্ত শক্ত তরুণাস্থি থাকবে না? সারাক্ষণ মুভ করতেছি, দেহের ভার বহন করতেছে সে, একটু শক্ত শক্ত তরুণাস্থি দিব, ক্যালসিফাইড তরুণাস্থি দিব, ডান। শ্বেত তন্তুময় তরুণাস্থি কেন বলে আমি বলি তোমাকে। এটা যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে এখানে সাদা সাদা সুতা থাকে, তাহলে শ্বেত তন্তু, বুঝতে পারছো? সাদা সাদা এরকম সুতা থাকে। আরো সহজ করে যদি বলি, এটা আরেকটা নাম হলো হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি। বলো তো, শ্বেত তন্তু কিংবা হোয়াইট ফাইব্রাস বললে কি অপরাধ হবে? বলো, ক্লাস শেষের দিকে চলে আসছে, একই কথা, তাই না? হোয়াইট ফাইব্রাস দেখো, অনেকগুলো অ্যাড করে দিয়ে দিছে, বাট একটা জিনিস শুধু মনে রাখো, আমাদের যে কশেরুকাগুলো থাকে মাঝখানে থাকে ফাঁকা, এই যে এখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা আর একটা নাম সিম্ফাইসিস, বাংলা নাম হচ্ছে আন্তঃকশেরুকীয় চাকতি। শ্বেত তন্তুময় তরুণাস্থি হলো এই যে এগুলো।